পৃথিবীর ইতিহাসে নৃশংসতম গণহত্যা শিকার ফিলিস্তিনিরা। রান্না হয়ে গিয়েছে, বিতরণ করবে, ঠিক সেই মুহূর্তেই তাদের উপর ওই হামলা হয়। স্ত্রী, পরিবার সহ সবাই ওই জায়গাতেই শেষ হয়ে গিয়েছে। আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না তাদের যে কষ্টটা। কোন মানুষগুলো ওদের খাবারের ব্যবস্থা করছে, কোন মানুষগুলো ওদের পানীয়ের ব্যবস্থা করছে, এবং এভাবে টার্গেট করে করে ওদের উপরে সে হামলাগুলো করেছে। বাংলাদেশ দেশ হিসেবে আমরা ছোট হলেও আমরাও তাদের জন্য অনেক কিছু করতে পারি। পৃথিবীর ইতিহাসে নৃশংসতম গণহত্যা শিকার ফিলিস্তিনিরা। তাদের পাশে দাঁড়াতে না পেরে হৃদয় কাঁদে শত কোটি মানুষের। গাজায় ইসরায়েলি হামলায় মারাত্মকভাবে আহত কিংবা গৃহহীন নারী শিশুর কাছে ত্রাণ পৌঁছে দেওয়া খুব সহজ নয়। একজন বাংলাদেশির পক্ষে তা প্রায় অসম্ভব। সেই কাজটি যারা করেছেন তাদেরকে আমরা সেলুট জানাই। তাদের একজন হুজাইফা খান। হুজাইফা খান, আপনাকে স্বাগত আজকের পডকাস্টে। আপনাকেও স্বাগতম। বাংলাদেশের বরিশালে বাড়ি আপনার। ঢাকায় পড়াশোনা করেছেন, এরপরে মিশরে পড়াশোনা করতে গেছেন, একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। অনেকেই তো উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে যায়, সবাই তো মানবিক কাজে অংশগ্রহণ করেন না। আপনি গাজাবাসীর পাশে দাঁড়ানোর যে সুযোগটা সেটা কীভাবে গ্রহণ করলেন? আমি আসলে 2022 সালের 26শে জুন যখন বাংলাদেশ থেকে মিশরের উদ্দেশ্যে পড়াশোনার জন্য যাই এবং সেখানে বিশ্ববিখ্যাত আল আজহার ইউনিভার্সিটির শরিয়া অ্যান্ড ল বিভাগে ভর্তি হই, তো এর 6 মাস পরেই আমার বাবা পৃথিবী ছেড়ে চলে যান। তো বাবা হারানোর যে ব্যথা, বাবা হারানোর যে কষ্ট, সেটা তখন আমি উপলব্ধি করতে পারি। এবং এর কিছুদিন পরেই এই প্যালেস্টাইন ইসরায়েলের এই যুদ্ধের সূচনা হয় 7ই অক্টোবর 2023। তখন একমাত্র বাংলাদেশি হিসাবে সর্বপ্রথম আমি তাদের পাশে দাঁড়ানোর জন্য উদ্যোগ গ্রহণ করি এবং সেই তখন থেকে আজও পর্যন্ত অবিরত ধারায় তাদের জন্য কাজ করে যাচ্ছি। এই যে কার্যক্রমটা, এটা কি আপনি ব্যক্তিগত উদ্যোগ থেকে শুরু হয়েছিল নাকি দলগতভাবে বা কোনো দলে আপনি সংযুক্ত হয়েছিলেন বা কীভাবে? 7ই অক্টোবর 2023 যখন ভোরে প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধ শুরু হয়, তখন সর্বপ্রথম চিন্তা করি যে আমার জায়গা থেকে আমি কী করতে পারি, তাদের পাশে কীভাবে দাঁড়াতে পারি। সেই কষ্টের জায়গা থেকে সর্বপ্রথম আমি আমার বন্ধু রিদওয়ান, আদনান, এদেরকে নিয়ে আমি রক্তদানের জন্য, ওনারা বাংলাদেশি? ওনারাও বাংলাদেশি, একটা জায়গায় আমরা যাই এবং সেখানে আমরা রক্তদান করি। এর মাধ্যমে আমাদের মূলত এই কার্যক্রমের সূচনা হয়। এরপর আমরা মিশরেরই বিখ্যাত একটা চ্যারিটি লাইফ মেকার্স, এর মাধ্যমে আমরা কার্যক্রম শুরু করি। আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম শেখুল আজহার ডক্টর আহমদ আত-তৈয়ব হাফিজাহুল্লাহ, উনি যখন 8ই অক্টোবর আগিসু গাজ্জা, তোমরা ফিলিস্তিনিদের জন্য যার যা আছে তা নিয়ে তোমরা তাদের পাশে দাঁড়াও, এই ঘোষণা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আজহারের যে চ্যারিটি ফাউন্ডেশন বাইতুল জাকাতি ওয়াস সাদাকাতিল মিসরি, এই ফাউন্ডেশনের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত হয়ে যাই এবং এই ফাউন্ডেশনের মাধ্যমেই আমরা আমাদের ওয়ার্ল্ড ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের যে কার্যক্রম এটা আমরা শুরু করি। এবং এর পাশাপাশি আমরা তখনই বাংলাদেশের মানুষকে আমরা উদ্বুদ্ধ করি কিভাবে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি। এরপর আস্তে আস্তে বাংলাদেশের এবং দেশ ছাড়াও ইউরোপ, আমেরিকার অনেক দেশের বিভিন্ন চ্যারিটি ফাউন্ডেশন আমাদের সঙ্গে যোগাযোগ করে, প্রায় 25টা চ্যারিটি ফাউন্ডেশন, যাদের কার্যক্রম আমরা ওয়ার্ল্ড ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা আজ পর্যন্ত ঐক্যবদ্ধভাবে করে আসছি। এ কারণেই আমরা বাংলাদেশ এত ছোট একটা দেশ এবং বাংলাদেশকে আসলে বিশ্বের মানুষ যেভাবে চিনে, যে গরিব দেশ, কিন্তু এরপরও আমরা এত পরিমাণ কাজ আমাদের মাধ্যমে হয়েছে। আমাদের বাংলাদেশের জনগণের বাংলাদেশের যে জনগণ, তারা এত পরিমাণ ভালোবাসা এই প্যালেস্টাইনিয়ান পরিবারের প্রতি দেখিয়েছে যে আমাদেরকে এখন এক কথায় বাংলাদেশ বললেই তারা আমাদেরকে চিনতে পারে। এবং আমার একটা মূল লক্ষ্য এখানে ছিল যে আমার এই কাজের মাধ্যমে আমি বাংলাদেশকে বিশ্ব দরবারে ফুটিয়ে তুলব, যে আমরা বাংলাদেশ দেশ হিসেবে আমরা ছোট হলেও, মানুষ হিসেবে আমরা গরিব হলেও আমরাও তাদের জন্য অনেক কিছু করতে পারি। 7 অক্টোবর 2023 থেকে তো ইসরায়েল বোমা ফেলা শুরু করলো গাজায়। এরপরে দলে দলে লোক রাফা ক্রসিং দিয়ে মিশরে প্রবেশ করলো। এই উদ্বাস্তুদের আপনারা কিভাবে গ্রহণ করেছেন মিশরে? যে মিশরে আনুমানিক 1.5 লক্ষ প্যালেস্টাইনিয়ান শরণার্থী পরিবার বিভিন্ন জায়গায় বসবাস করছেন। তো এই উদ্বাস্তুদের এখানে না আছে
কোনো চাকরি ব্যবস্থা, না আছে কোনো আয়ের উৎস। তো সে কারণে বিভিন্ন চ্যারিটেবল ফাউন্ডেশন যারা আছেন তাদেরই এই সহযোগিতায় এই মানুষগুলো তাদের জীবন ধারণ করছেন। আপনি কি সরাসরি তাদের ঘরে ঘরে বা তারা যেখানে থাকে সেখানে পৌঁছাতে পারেন? বাংলাদেশি মানুষের এই ভালোবাসা নিয়ে তাদের ঘরে ঘরে, তাদের দাঁড়ে দাঁড়ে, এবং তারা যে সমস্ত জায়গায় একত্রে থাকে সেসব জায়গায় সে সমস্ত শরণার্থী যে শিবিরগুলো আছে সেখানে আমরা তাদের মাঝে গিয়ে গিয়ে আমরা তাদের মাঝে বিভিন্ন সহযোগিতা আমরা করে থাকি। এটা মিশরের কোন জায়গাগুলোতে থাকেন তারা? আরিশ নামক একটা জায়গা আছে, সেখানেও অনেক প্যালেস্টাইনিয়ান পরিবার শরণার্থী শিবিরে বসবাস করছেন। এটা কায়রো থেকে কত দূরে? এটা কায়রো থেকে আনুমানিক 800 কিলো দূরে হবে, সিনাই পর্বতের পাশে। আর এছাড়াও আমাদের কায়রোতে আনুমানিক 50,000 প্যালেস্টাইনিয়ান শরণার্থী পরিবার বিভিন্ন জায়গায় বিভিন্ন বাসায় বসবাস করছেন। আর কায়রোর বাইরেও বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটে যার যেভাবে সুযোগ হয় সেভাবে বসবাস করছেন। এরা কি অস্থায়ী তাঁবুতে থাকেন বা বাসা ভাড়া নিয়ে থাকেন, বা নাকি সরকারি কোনো আশ্রয় কেন্দ্র আছে? এক নম্বর, যাদের একটু ভালো সামর্থ্য আছে, যাদের অ্যাবিলিটি আছেন, তারা বিভিন্ন বাসায় বাসা ভাড়া করে থাকেন। আর যাদের এই অ্যাবিলিটিটা আসলে নেই, তারা বিভিন্ন চ্যারিটেবল ফাউন্ডেশন তারা বিভিন্ন বিল্ডিং ভাড়া নিয়ে এই শরণার্থী পরিবারগুলোকে আশ্রয় দিয়েছে, এবং প্রতি মাসেই তাদেরকে একটা অ্যামাউন্ট দেওয়া হয় যেটা দিয়ে তারা তাদের জীবন ধারণ করেন। এমন কোনো অসুস্থ লোককে আপনি পেয়েছেন কিনা যারা সরাসরি ইসরায়েলি বোমায় ক্ষতবিক্ষত হয়েছেন, আক্রান্ত হয়েছেন, তাদের পরিবারের লোকজন মারা গেছেন? যখন এই যুদ্ধাহত বিভিন্ন পরিবারগুলো প্যালেস্টাইনিয়ান রেড ক্রিসেন্টের মাধ্যমে ইজিপ্টে আসা শুরু করলো এবং আসলো, তখন আমরা জানতে পারি যে এই যুদ্ধাহত ফিলিস্তিনি ভাইয়েরা তারা রেড ক্রিসেন্ট হসপিটাল, এখানে তারা তাদের চিকিৎসা গ্রহণ করছে এবং একমাত্র জায়গা এটাই ছিল। তো আমরা আমাদের জায়গা থেকে সর্বতোভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে এবং রেড ক্রিসেন্টের অনুমোদন নিয়ে আমরা এই হসপিটালে এই যুদ্ধাহত ভাইদের পাশে দাঁড়াই এবং তাদের চিকিৎসা সহায়তা আমাদের জায়গা থেকে আমরা যতটুকুন পেরেছি বাংলাদেশি মানুষের ভালোবাসা আমরা ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের মাধ্যমে পৌঁছে দিয়েছি। আপনি তো আরবি ভাষা জানেন, তাদের সঙ্গে তো মাতৃভাষাতেই কথা বলতে পারেন। তারা কি গাজার ভিতরের কোনো ঘটনার বিবরণ আপনাদেরকে দিতেন যে তারা গাজায় কী পরিমাণে ভয়াবহতার দেখে এসেছেন? এখানে প্যালেস্টাইনিয়ান যেই পরিবারগুলোর সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হয় এবং যাদের সঙ্গে আমাদের পরিচয় আছে এই সহযোগিতামূলক কার্যক্রমের মাধ্যমে, তো বিভিন্ন সময়ে প্রতিদিনই কেউ না কেউ যখন মারা যাচ্ছে তখন আমাদের কাছে তারা কান্নায় ভেঙে পড়তো যে আজকে আমার অমুক মারা গিয়েছেন, আজকে আমার বাবা মারা গিয়েছেন, আজকে আমার সন্তানরা মারা গিয়েছেন। তো তাদের সেই কান্না, তাদের যেই আহাজারি, ওটা দেখার পরে সেই আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না তাদের যে কষ্টটা। তো এই তাদের হৃদয়ের যে সে কষ্টটা আমি যখন সচক্ষে দেখতেই পেয়েছি তখন আমার হৃদয়ও কান্নায় ফেটে পড়তো যে আমি আমার জায়গা থেকে তো আসলে তাদের জন্য কিছুই করতে পারছি না, এবং এই যে মুসলিম হিসাবে তাদের জন্য তাদের পাশে যেভাবে দাঁড়ানো দরকার ছিল সেই শক্তিটুকুন পর্যন্ত আজকে আমরা অর্জন করতে পারিনি। যুদ্ধ বন্ধ হয়ে গেলে তারা কি আবার নিজের মাতৃভূমি গাজায় ফিরে যেতে চায়? জাস্ট অতিথি হিসাবে তারা এখানে বসবাস করছে। যতদিন যুদ্ধ বন্ধ না হবে এবং যতদিন তারা ফিরে যেতে না পারবে ততদিন অতিথি হিসাবে, শরণার্থী হিসাবে তারা এখানে বসবাস করতে পারবে। এই রেসিডেন্সি কার্ড এই ব্যবস্থা না থাকার কারণে এখানে প্যালেস্টাইনিয়ান পরিবারগুলোর যে সন্তান এবং তাদের যে পরিবার আছে সন্তানদের পড়াশোনার জন্য কোনো স্কুলেও তারা ভর্তি করাতে পারছেন না। যাদের সঙ্গে আপনাদের আলাপ হচ্ছে তারা গাজার ইসরায়েলি ভয়াবহতার কোনো বিবরণ কি আপনাদেরকে দিয়েছেন, যে কখন বোমা পড়লো, কীভাবে লোকজন মারা গেল, কীভাবে একটা সুন্দর শহর একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল, এই গল্পগুলো কি আপনারা জেনেছেন? এমন অনেক পরিবার আমরা দেখেছি এবং অনেক পরিবারের চোখের কান্না আমরা হৃদয় দিয়ে সংবরণ করেছি। ওই মুহূর্তটার অবস্থা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। দু একটা ঘটনা যদি আমাদেরকে একটু বলতেন। আমি আজকে এই মুহূর্তে আমাদের গাজায় যে আমাদের টিম কাজ করে, গত 10 দিন আগেও সেখানে যেই জায়গাটাতে যেই তাঁবুর ভিতরে রান্নাবান্না হতো
এবং রান্না করে প্যালেস্টাইনিয়ান শরণার্থী পরিবারগুলোর মাঝে খাবার বিতরণ করা হতো। তো হঠাৎ জায়নিস্টরা ওই জায়গার উপরে আক্রমণ করে এবং সেখানকার যে ওই জায়গার যে মালিক ছিলেন, তাদের সন্তান, স্ত্রী, পরিবার সবাই ওই জায়গাতেই শেষ হয়ে গিয়েছে। এবং এমন মুহূর্ত ছিল যে খাবার রান্না হয়ে গিয়েছে, বিতরণ করবে, ঠিক সেই মুহূর্তেই তাদের উপর ওই হামলা হয়। এবং তারা এভাবে টার্গেট করে যে কোন মানুষগুলো ওখানে মানবতার জন্য কাজ করছে, কোন মানুষগুলো ওদের খাবারের ব্যবস্থা করছে, কোন মানুষগুলো ওদের পানীয়ের ব্যবস্থা করছে, এবং এভাবে টার্গেট করে ওদের উপরে সে হামলাগুলো করেছে। এবং এটা আমরা সচক্ষে আমরা তাদের মাধ্যমে দেখেছি এবং জানতে পেরেছি। আপনারা তো গাজায় ঢুকতে পারবেন না, কিন্তু আপনাদের হয়ে যে টিমটা কাজ করতেন তারা গাজাবাসী, সেই টিমেরও কি কেউ শহীদ হয়েছেন ইসরায়েলি হামলায়? এই পর্যন্ত আমার জানা তথ্য মতে সরাসরি আমাদের টিমের যে সদস্য যারা আছেন এদের মধ্যে 5 জন নিহত হয়েছেন। আর যদি পুরো পরিবারের হিস্ট্রি বলি তাহলে আনুমানিক 15 জন হবেন, যে পরিবার সহ সন্তানাদি সহ তারা শহীদ। মোট কতজনের টিম আপনার কাজ করে গাজায়? গাজায় আমাদের 20 জনের একটা টিম আছে যারা এই কার্যক্রমগুলো পরিচালনা করছে। তারা খুব সুষ্ঠুভাবে এই কার্যক্রমগুলো পরিচালনা করছেন, অত্যন্ত সততার সাথে, অত্যন্ত নিষ্ঠার সাথে। এবং এখানে আমাদের গাজা টিমের আমাদের প্রধান হচ্ছেন মাহমুদ, এবং তিনি নিজেই একজন গ্র্যাজুয়েশন সম্পন্নকারী। তো তার মাধ্যমে আমরা এই আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করি। তার পরিবারের কেউ কি মারা গেছেন? তার পরিবারের কেউ এখনও মারা যাননি, তারা আলহামদুলিল্লাহ এখনও নিরাপদে আছেন। যুদ্ধ বন্ধ হলে আপনারা ত্রাণ কার্যক্রম আরও তো বাড়ানোর সুযোগ পাবেন, সেক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি? এখন যেহেতু যুদ্ধবিরতি কার্যকর হয়ে গিয়েছে, এখন আমাদের প্রধান কাজ হলো যে আমরা আজহারের মাধ্যমে, বাইতুল জাকাতি ওয়াস সাদাকাতিল মিসরির মাধ্যমে আগে যেভাবে আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করতাম, আমরা আবারও এই আজহার চ্যারিটি ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের বাংলাদেশি মানুষের ভালোবাসাগুলো ওয়ার্ল্ড ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের মাধ্যমে আমরা আবারও গাজার মানুষের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ। আপনি তো আইনের শিক্ষার্থী, আল আজহার বিশ্ববিদ্যালয়ে আইন ও শরিয়া বিভাগে পড়ছেন। গাজা সংকট শেষ হয়ে গেলে আপনি কি এই কাজ থেকে সরে গিয়ে পড়াশোনায় ফিরে যাবেন, না আপনার জীবনের আসলে লক্ষ্যটা কি? আমার এই যে আইন পেশাটা আমি বেছে নিলাম, শরিয়ান ল অর্থাৎ জেনারেল ল, এর সঙ্গে সঙ্গে হচ্ছে ইসলামী আইনটা। তো এর মূল লক্ষ্য হচ্ছে যে আমি এই পড়াশোনার পাশাপাশি বিশ্ব মানবতার দূত হিসেবে আমি মানুষের জন্য কাজ করতে চাই। বিশ্বে যেখানেই মানবতার সংকট আমরা দেখতে পাবো, যেখানেই মানুষ নিপীড়িত হবে, সেখানেই ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবার জন্য কাজ করতে চাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বজগতের রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছিল। তো তিনি যেমন সারা বিশ্বের জন্য রহমত ছিলেন, আমরাও চাই সারা বিশ্বে যেখানেই আমরা সংকট দেখতে পাবো, যেখানে আমাদের মুসলিম ভাইরা আহত হবেন, সেখানে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমাদের পডকাস্টে আসার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি নিরাপদ থাকেন এবং আমরা প্রার্থনা করছি যাতে আপনি মানবিক কাজগুলো আরও বেশি করতে পারেন এবং দেশের মুখ উজ্জ্বল করতে পারেন। ধন্যবাদ। এবং স্টার নিউজের এই পডকাস্টের এই অনুষ্ঠানে আমাকে আহ্বান করার জন্য আমি স্টার নিউজকে জানাচ্ছি অনেক বেশি কৃতজ্ঞতা, ভালোবাসা এবং দোয়া। প্রত্যাশা করি স্টার নিউজ এগিয়ে যাক অনেক দূর, বহুদূর, শেখর থেকে শেখরে। ধন্যবাদ।